আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি, আশা করি ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয়জন কবি ও সংগঠক কাজী আনিসুল হক। উনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের আহ্বায়ক। কাজী আনিসুল হক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন সময় পরে আপনাকে আমরা একটু অবসরে পেলাম। সাম্প্রতিক সময়ে আমরা যতটুকু জানি যে আপনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের প্রথম সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করলেন এবং নারায়ণগঞ্জের অনেক কবি সাহিত্যিক সেখানে উপস্থিত ছিল। তো আসলে এই যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ, এটার আসলে আপনার কার্যক্রম কি, বা এটা নিয়ে আপনার উদ্যোগ কি কি, বা নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাব বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ থেকে যারা কবি সাহিত্যিক আছে তারা কি কি সুবিধা পাবে, বা এটার আসল উদ্যোগ বা কাজগুলো কি? বাংলাদেশ রাইটার্স ক্লাব আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদার গড়া সংগঠন। তার দিক নির্দেশনায় আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাবের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, যার ধারাবাহিকতায় আমরা 2016 সালে প্রথম নারায়ণগঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের পথে চলা শুরু করি। তখন আন্তর্জাতিক লেখক দিবস বাংলাদেশ রাইটার্স ক্লাবের একটা কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে আমরা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করি। তো তারপর থেকে করোনাকালীন পরিস্থিতির কারণে আমরা আসলে সাংগঠনিকভাবে তেমন কোনো কর্মকাণ্ড নারায়ণগঞ্জে পরিচালিত করতে পারিনি। এখন যেহেতু আবার সময় এসেছে, করোনা দীর্ঘ বিরতির পর আবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি। বর্তমানে আমাদের বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সভাপতি জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত হয়েছেন। তো আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি নুরুল হুদার পরিকল্পনা অনুযায়ী আমরা আসলে নারায়ণগঞ্জে আমাদের সাহিত্য চর্চাকে বেগবান করতে আমরা নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটি সাহিত্য সভা করেছি এবং প্রত্যেক মাসে আমরা 2টি সাহিত্য সভা করার জন্য মনস্থির করেছি। আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাব 8-10টা সংগঠনের মতো নয়, এই সংগঠনের বাইরে বেরিয়ে এসে কিছু করার চিন্তা ভাবনা বা চিন্তা চেতনা থেকেই বাংলাদেশ রাইটার্স ক্লাবের পথ চলা। বাংলাদেশ রাইটার্স ক্লাবের সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে। লেখক আসলে কোনো সংগঠন কোনো লেখক তৈরি করে না। সংগঠন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরকে চিনি, আমাদের সমন্বয় হয়, আমাদের লেখাকে বা আমাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধি করার জন্য আমরা একজন আরেকজনের সাথে সমন্বয় করি। আমরা নিজেরা নিজেদের লেখা সম্বন্ধে সমালোচনার মাধ্যমে কিভাবে আরও মানোত্তীর্ণ লেখা যায়, বা কিভাবে আগামীতে সাহিত্য সংস্কৃতিতে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের লেখকদের উজ্জ্বলভাবে তুলে ধরা যায়, সেই প্রচেষ্টা আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সবসময় থাকে। সুন্দর মতামত পেশ করেছেন কাজী আনিসুল হক ভাই। ওনার যে দীর্ঘ পরিকল্পনা এবং চিন্তা সেটা সফল হোক। তো কাজী আনিসুল হক ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার যে লেখালেখি বা এটার পিছনে অনুপ্রেরণা, বা আপনি এই পর্যন্ত কিভাবে আসলেন, বা এই পর্যন্ত আপনার লেখা বই সংখ্যা কত, এই তথ্যগুলো যদি আমাদের একটু জানাতেন। আসলে কেন লেখি, এই প্রশ্নের উত্তর আমি এক কথাই দিই যে জন্মের দায়বদ্ধতা থেকে আমি লিখি। পৃথিবীতে অনেক ধরনের পেশা আছে, অনেক ধরনের কাজ আছে। আমি পেশাগতভাবে সাংবাদিকতা করি এবং নেশার কারণেই কবিতা লিখি, কবিতা আমার নেশা। তো আমি আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে, এই পৃথিবী আমার কাছ থেকে অনেক কিছু পাওনা। এই সমাজের জন্য, এই সমাজের মানুষের জন্য আমাদের আসলে অনেক কিছুই করণীয়। তো সেই জায়গা থেকেই আসলে আমি লিখি। তো আমরা খুব সুন্দর মতামত
জানলাম কাজী আনিসুল হক হীরা ভাইয়ের কাছ থেকে। তো আমরা আরেকটা বিষয় জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে আপনার একটা অনুষ্ঠান হয়েছিল 2016 সালে বাংলাদেশ মানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেটা ছিল নজরুল উৎসব। তো অনেক নারায়ণগঞ্জের কবি সাহিত্যিক মনে করে থাকেন যে নজরুল উৎসবের পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের কবি সাহিত্যিকরা বিভিন্ন দল বা বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত হয়েছেন এবং তারা আলাদা আলাদা মতবাদ এবং চিন্তা নিয়ে বিভিন্ন সংগঠন করেছেন এবং তারা মনে করেন যে নারায়ণগঞ্জে নজরুল উৎসবের কারণে তারা একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বা তারা মনে করে যে তারা ভিন্ন ভিন্ন সংগঠন বা ভিন্ন ভিন্ন সংগঠনের লোক। এই ব্যাপারে আপনার মতামত কি? তাহলে বিষয়টা হচ্ছে যে একটি পুরাতন কথাই আবার নতুন করে বলি, সেটা হলো কোনো সংগঠন কাউকে কবি বা সাহিত্যিক বানাতে পারে না। সৃজনশীলতা বা কবিতাকে ধারণ করতে হয়, লালন করতে হয়। তো সেখান থেকেই আসলে মতভেদ থাকতেই পারে, বিভিন্ন জন বিভিন্নভাবেই চিন্তা করে, যার যার চিন্তা শক্তি যার যার নিজের মতোই। আসলে আমরা 3 দিন ব্যাপী নারায়ণগঞ্জে নজরুল উৎসব করেছিলাম। এর আগেও আমরা 2015 সালে কবিতা উৎসব করেছিলাম চারুকলার মাঠে সারাদিন ব্যাপী। সেখানেও আমাদের সারা দেশ থেকে মোটামুটি 200-250 কবিকে আমরা একত্রিত করেছিলাম। নজরুল উৎসবেও প্রায় আমরা 300-400 কবিকে একত্রিত করেছি সারা দেশের 3 দিন ব্যাপী। যেহেতু অনুষ্ঠানে একটি বড় প্রোগ্রাম করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, এটা স্বাভাবিকভাবেই সবাই জানে। সেখানে অনেক মানুষের সমন্বয় হয়, অনেক কিছু করতে হয়। সেখানে মতবিরোধের কারণে হয়তোবা সংগঠনের উৎসবের পরবর্তী সময়ে আমরা কিছুটা এলোমেলো হয়ে গেছি। তো যাই হোক, যে যার মতো করে সংগঠন করে, সব সংগঠনই যার যার জায়গা থেকে সে ঠিক ব্যাঠিক বা ভুল কিছু নাই। কারণ আমরা যারা সাহিত্য সংস্কৃতির সংগঠনগুলো করি, আসলে এখানে আমাদের নিজস্ব প্রাপ্তির তেমন কিছু নেই। আমরা সাহিত্যকে দিতে এসেছি। কখনোই আমরা সাংগঠনিক একটা প্রোগ্রাম করে, একটা সাহিত্য সভা করে বা একটা কবিতার উৎসব করে আমরা লাভবান হব এই চিন্তা চেতনা থেকে আমরা করি না। আসলে বড় ধরনের কাজ করতে গেলে কাজ যারা করে তাদেরই বদনাম হয়। তো আমরা করেছি, হয়তো বা কিছু ভুল ত্রুটি আমাদেরও ছিল, যে কারণেই হয়তো নানা ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে। তো আসলে আমি মনে করি যে আমার ওই সময়কার সবচাইতে বড় অপরাধ ছিল আমি নারায়ণগঞ্জের বিভিন্ন মতাদর্শের সাহিত্যিকদের একটি মঞ্চে এনে দাঁড় করাতে চেয়েছিলাম। এর কারণেই হয়তোবা স্বার্থপর বা সুবিধাবাদী যারা সাহিত্য চর্চা করে, তাদের আত্মকেন্দ্রিক সাহিত্য চর্চা করে, তারা হয়তোবা নানাভাবেই বিভিন্নভাবে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের বদনাম বা বিভিন্ন ধরনের কথা তারা ছড়িয়েছে। আসলে এগুলো অধিকাংশই ভিত্তিহীন, যুক্তিহীন। তো আগোচরে অনেক কিছুই বলা যায়, সামনাসামনি বলার শক্তি বা সাহসটা একমাত্র কবি সাহিত্যিকদের থাকে। যদি কারো মনে এ ধরনের কোনো চিন্তাভাবনা থাকে বা এ ধরনের কোনো প্রশ্ন থাকে, তারা সরাসরি এসে আমাকে বলতে পারে বা ধন্যবাদ জানাই কাজী আনিসুল হক ভাইকে। তো আপনি আমরা আপনার আলোচনা শুনলাম, আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে। তো সর্বশেষ আপনার কিছু কথা আমরা জানতে চাই যে বর্তমান সময়ে যারা লেখালেখি করতেছে তাদের উদ্দেশ্যে, মানে তরুণরা লেখালেখিতে কিভাবে বা কীরকমভাবে লেখালেখিতে থাকলে তারা এগিয়ে যাবে বা বাংলা সাহিত্যকে উন্নত করতে পারবে। আসলে প্রাথমিকভাবেই একজন লেখকের চিন্তা চেতনা তার নিজের মতোই হয়। তার দেখা গণ্ডি, ওই গণ্ডি থেকে সে আস্তে আস্তে যখন বুঝতে শিখে, আস্তে আস্তে যখন বড় হয়, তখন চারপাশের মানুষজন, চারপাশে একটা কথা আছে যে শিখেছো কোথায় ঠেকেছি কোথায়, যেখানে মানুষ ঠেকে সেখানেই মানুষ শেখে। তো অতীতের ভুলকে অতিক্রম করে সামনে এগিয়ে চলা। আসলে নতুন যারা সাহিত্যিক আছে, আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবেই নতুন অবস্থায় আশাহত হই। অনেকের কাছে গেলে ওই তুমি কবিতা লিখছো, কবিতা লিখে তো আসলে সংসার চালানো যায় না, পেট চলে না,
বা এতে তো কোনো লাভ নেই, কবিতা পড়ে কে, এই ধরনের নানা ধরনের কথা আমাদের শুনতে হয় যখন নতুনরা আসলে আশাহত হয়। তাহলে আমরা যেহেতু সাহিত্য সভা শুরু করেছি, আমরা এটাই আসলে বোঝাতে চাই, এটাই বলতে চাই, আসলে লেখার মতো লেখা লিখতে পারলে, লেখার মতো লেখাকে ধারণ করতে পারলে অবশ্যই লেখা মাধ্যমে উন্নয়ন করা সম্ভব বা উন্নতি করা সম্ভব। ধন্যবাদ কাজী আনিসুল হক ভাইকে। তো আমরা আরও একদিন অন্য সময় ওনার সাথে আরও এই বিষয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। আর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজী আনিসুল হক হীরা ভাই। ওনার প্রতি ভালোবাসা রইল এবং আমাদের এই ভিডিওটা যারা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। আশা করি আমাদের আয়োজনের সাথে থাকবেন এবং কাজী আনিসুল হক ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালোবাসা থাকবে সবার প্রতি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।